রাত 2টা বাজে। ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ একজন আমার রুমে প্রবেশ করছে, এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। ইতি আসবে এত রাতে আমার রুমে, আম্মু আব্বু নাকি ভাইয়া? কিন্তু দরজা তো ভিতর থেকে লক করা, তাহলে কি আসবে? কি করেই বা আসবে? ঘুমের ঘোরে চোখ খুলতেই পারছি না। অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক পালিয়ে গেল। গ্রিন লাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে। ভয়ে চিৎকার করতে মন চাইছে, কিন্তু আমি মনে মনে ভাবলাম এই লোককে আমি হাতে নাতে ধরতে হবে। তারপর একদিন আমি ঘুমের ভান করে শুয়েছিলাম এই রহস্য জানার জন্য। আসলে আমার ঘরে কি আসে এত রাতে, আর আমার সাথে কি করতে চায়, এটা আমার জানতে হবে। আর তাই এই রহস্য জানার জন্য আমি একদিন ঘুমের ভান করে শুয়ে রইলাম। তারপর আমার সাথে যা ঘটল এবং যাকে দেখতে পেলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে দরজা খোলার শব্দে ঘুম ভাঙল। প্রিয়া এখনো ঠিক হয়নি। কটা বাজে, কলেজ যাবি না? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু আমার দিকে চেয়ে বলল, তোর কপালে কি হয়েছে? এরকম ফুলে আছে কেন? তখনই কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলাম। কালকের ঘটনাগুলো মনে পড়লেই গলা শুকিয়ে গেল। বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল। কিন্তু এতটা ভুল হবে? যে লোকটা ছিল, এরপর কি হলো কিছুই তো মনে নেই। না, কিছুই ভাবতে পারছি না। আম্মু আমার উত্তর না পেয়ে, কিরে কি হয়েছে? তুই কিছু না তো? কিছুই হয়নি। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। আমাকে কিছু না বলেই রুমে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম কে আমার রুমে আসলো, কি করেই বা রুমে ঢুকল। হয়তো তাই, কারণ আমি কখনো জানালা দরজা লাগিয়ে ঘুমাই না। নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। মনের ভিতর হাজারো প্রশ্ন, কোনো কিছুই মাথায় ঢুকছে না। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে এলাম। দেয়ালে দিয়ে মুখ মুছে আয়নার দিকে তাকাতেই দেখলাম মুখটা অনেকটাই ফুলে গেছে। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজ চোখে পড়ল। কাগজটা নিয়ে পড়তে লাগলাম। এটা ছিল তোমার শাস্তি, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি, আমার থেকে দূরে থাকার শাস্তি। এই 3 মাস আমি ঘুমাতে পারিনি, তুমি আমাকে ঘুমাতে দাওনি। আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছ। চিঠিটা পড়ে মুখ শুকিয়ে গেছে। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। কে এই মালা চায় আমার কাছে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। উনি ঘুমে কি মৃ দিয়ে আসছে নাকি? কত বড় সাহস! ওকে তো আমি সামনে পেলে মেরে ফেলব। কিন্তু বুঝতে পারছি না লোকটার সাথে আমার তো তেমন কারো দেখা হয়নি। ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য। নিচে ডাইনিংয়ে গিয়ে দেখলাম আব্বু বসে নাস্তা করছে আর আম্মু খাবার সার্ভ করছে। আমার পরিচয়টা দিয়ে দেই, আমার নাম প্রিয়া। আমি কলেজে পড়ি। আমি খুবই শান্ত মেয়ে বললে ভুল হবে। একটু দুষ্টুমি করি। আমাদের সিঙ্গেল ফ্যামিলি, বাবা মা ভাইয়া আমি। আমাদের ব্যবসা আছে, ওটা আব্বু দেখাশোনা করে। আর ভাইয়া সিলেট জেলায় আনসারের চাকরি করে। যাই হোক, গিয়ে বসলাম নাস্তা করতে। বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলব কি না। বললে হয়তো টেনশন করবে। থাক বলি না, হয়তো কেউ মজা করছে। কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না। এসব ভাবছি, বাবার ডাকে ঘোর কাটে। কি হয়েছে? না খেয়ে খাবার নাচ্ছিস কেন? আর কি এত ভাবছিস? না, কিছু হয়নি বলে খাবার খেতে শুরু করলাম। পাশ থেকে আব্বু বললেন, জ্বর আসছে নাকি মাম্মি? এরকম দেখাচ্ছে কেন? কপালে হাত দিয়ে দেখে বললাম, না জ্বর নেই। সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে। ওদের তাকানো দেখে ঘাবড়ে গেলাম। আরে আজ জ্বর আসবে কেন? ঘুম থেকে উঠছি তো, তাই এমন দেখাচ্ছে। কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম। রেডি হয়ে কলেজে চলে এলাম। কলেজে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড সুমির সাথে দেখা হলো।
কালকের ঘটে যাওয়া ঘটনা সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে হেসে বলে, হয়তো স্বপ্নে দেখেছিস, কিন্তু সেই চিঠিটা আর কপাল দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই। ওরা অবাক হয়ে ভাবছে, কে এই লোকটা? সুমি খুব মনোযোগ দিয়ে কয়েকবার চিঠিটা পড়ল। তারপর গোয়েন্দা ভাব নিয়ে বলল, আচ্ছা প্রিয়া, এখানে 2 মাসের কথা বলছে। মানে 2 মাস আগে তোর সাথে কারো দেখা হয়েছে বা কিছু ঘটেছে? তুই মনে করে দেখ, 2 মাস আগের কথা। বিশেষ কারো সাথে দেখা হয়েছে কিনা? সুমির কথা শেষ না হতেই ঘন্টা বাজল। ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে আসতে বলল, আরে বোন, এত চাপ নিস না, চল ফুচকা খেয়ে আসি। ফুচকা খেতে খেতে তখন কয়েকজনের কথা শুনে তো অবাক। কারণ কাল যে ছেলেটা আমাদের রিগিং করছিল, সে নাকি হাসপাতালে, কে যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে। আসলে ছেলেটা আমাদের সিনিয়র ছিল। শুনে মনে মনে খুব খুশি হলাম। তারপর ফুচকা খেয়ে সুমি, আইসা ওদের বাসায় চলে গেল আর বলল, এত চিন্তা না করতে। আমিও বাসায় রওনা দিলাম। ইদানিং আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু তাকালে কাউকে দেখি না। সেদিনের পর থেকে ভয়ে দরজা আটকে ঘুমাই। এভাবে 2 দিন কেটে যায়। কলেজের ক্যাম্পাসে এসে সুমির সাথে বসে গল্প করছিলাম। তখন আমাদের সিনিয়র রবিন ভাইয়া এসে আমার পাশে বসে বললেন, এই গার্লস, কেমন আছো? আমরা হেসে জবাব দিলাম, ভালো ভাইয়া। তারপর ঠক ঠক অনেক কথাই হলো। আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম। ভাইয়া অনেক মজার এবং খুবই ভালো মানুষ। দেখতে খুবই সুন্দর। কলেজের অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে ভাইয়ার পিছনে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেন না। উনি ভাইয়ার ফ্রেন্ডের ভাই। ভাই বলছিল দেখে শুনে রাখতে, কিন্তু আমি তেমন কথা বলি না। ধনী ভাইয়ের কথা ওনাকে বলিনি, বললে ঝামেলা হবে। আমি ঝামেলা পছন্দ করি না। তারপর ওনার সাথে কথা বলতে বলতে আমি উঠে বললাম, তোমরা কথা বলো, আমি একটু আসছি বলে চলে আসলাম। রুমে খেয়ে চলে আসতে যাব, তখন কেউ একজন এসে আমায় বলল। লোকটা খুব রেগে বলল, তোমার সাহস কি করে হয়? তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলো? আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো। আপনার কি সমস্যা? আপনি কে বলেন? সাহস তো দেখছি কম নয়। লোকটার মুখে মাস্ক পরা। খুবই চেনা চেনা লাগছে, কিন্তু লোকটা কে? চেনার কোনো উপায় নেই। লোকটি বলতে লাগল, কেন ভয় পাচ্ছিস? কেন? অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি, আর হারাতে দেব না। না, কথা শুনে ভয়ও করছে, আবার রাগও লাগছে। আপনি এখানেও চলে আসছেন আমাকে মারতে? তার মানে সেদিন রাতে আপনি আমার রুমে এসেছিলেন আমাকে মারতে? তো না মেরে আমার সাথে দুর্ব্যবহার করার সাহস হয় কি করে? লোকটা রেগে বলে, বজ্জাত। মেয়েদের দেখলেই কথা বলতে মন চায়, আর করবেন নাই বা কেন? মানুষকে মেরে ফেলাই তো আপনার কাজ। তুই আমাকে মেরে ফেলো এখনই। রাহুল, এভাবে কিছু করার তো কোনো মানে হয় না। চোখ বন্ধ করে কথাগুলো একদমে বলে ফেললাম। চোখ খুলতেই ওনার চোখের দিকে তাকিয়ে আতঙ্কে উঠলাম। রাতে আমার রুমে এই লোকই যায়, কিন্তু তাকে ঠিক চেনা যাচ্ছে না। তবে এই লোকটাকে চেনার জন্য আমি প্রতিদিন রাতে ঘুমের ভান করে শুয়ে থাকি, কিন্তু ইদানিং আসে না। 2 মাস আগের কথা শুনেছিস? না শুনলে কিছুই বুঝবি না। 2 মাস আগে কলেজের স্টোরে 2 দিনের জন্য সিলেট গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রথম দিন ভালোই কাটে, কিন্তু বিপত্তি ঘটল দ্বিতীয় দিন। সবাই পাহাড় ঘুরে দেখছে, আমি, সুমি, আইসা গল্প করছি আর ঘুরছি। তখন আয়শা আর রিফাত ছবি তুলতে ব্যস্ত। পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওদের থেকে অনেক দূরে চলে গেলাম। এক জায়গায় গিয়ে যা দেখলাম, তাতে আমি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলাম। এক ছেলে হাতে বন্দুক তাক করে আছে। সামনে এক লোক হাত বাঁধা। ছেলেটার সাথে আরও অনেক ছেলে, তাদের হাতে ছুরি ইত্যাদি। এসব দেখে ঘাবড়ে গেলাম।
ছেলেটা সেই লোককে মারল চোখের সামনে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে চিৎকার দিয়ে উঠি। তাতে লোকগুলো আমায় দেখতে পেয়ে যায়। কিছু না ভেবেই ভয়ে দৌড় শুরু করি। ওই ছেলেটি বাকি ছেলেগুলোকে বলল, লাশ পুঁতে ফেলো। মেয়েটাকে আমি দেখছি বন্দুকটা কোমরে গুঁজে আমার পিছনে ছুটতে লাগল আর বলল, এই মেয়ে দাঁড়াও। বলছি দাঁড়াও। কিন্তু এই লোকটাই আমার ঘরে রাতে আসে। আপনাদের বলে রাখি, এই লোকটাকে আমি এখনো চিনতে পারিনি। কিছুটা আন্দাজ করতে পারলাম তার ছায়া দেখে। আমার মনে হলো এই লোকটাই আমার রুমে আসতো, কারণ তার ছায়া আমার দৃষ্টিতে বেঁধে গেছে। আমি আয়শাকে বললাম, এই যে লোকটি দেখতে পাচ্ছিস, এই লোকটার মতোই আমি যাকে আমার রুমে দেখেছিলাম। তুই এটা বুঝলি কি করে? ওর ছায়াটা আমি দেখতে পাই হালকা আলোতে। এই লোকটাই হবে। আমার বড় ভাই ব্যাটালিয়নের চাকরি করে সিলেট জেলায়। আমার আর যে লোকটা অন্য এক লোককে মেরেছিল সে আর কেউ না, সে হচ্ছে আমার বড় ভাই। কিন্তু সে আমাকে দেখতে পায় না, ভালো করে চিনতেও পারল না। আমি ঠিকই তখন চিনে ফেলি। আমি মনে মনে ভাবলাম, আমার বড় ভাইয়া কেমন পাষাণ হয়ে গেছে, যে কিনা মানুষ হত্যা করে। আমি একটা ভাবতেই খুব খারাপ লাগল। আর ভাইয়ার প্রতি ঘৃণার জন্ম নিল। এসব চাকরি যারা করে তারা নাকি পাষাণ হয়ে যায়, ভাবতে অবাক লাগছে। যাই হোক, আমরা একদিন দূরে ঘুরে বাড়ি চলে আসলাম। আমি কিছুতেই ভাইয়ার মানুষ মারার দৃশ্যটা ভুলতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার রুমে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার কপালে কি যেন হাত রাখল। 2 দিন দূরে থাকায় তেমন ঘুম হয়নি আমার, আর তাই বেহুশের মতো ঘুমাচ্ছিলাম, তাই কিছু বলতে পারিনি। হঠাৎ যখন অনুভব করলাম আমার রুমে কেউ এসেছে, তখন চোখ খুলে দেখি কেউ নেই, কিন্তু পায়ের চিহ্ন রয়ে গেছে ঘরে। পায়ের চিহ্ন, এটা আমার খুব পরিচিত মনে হলো। আমার পরিবারের যে কেউ হতে পারে, কিন্তু কে সে, এটা এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি এই কারণে শান্তিতে ঘুমাতে পারি না। এটা কি আমি স্বপ্ন দেখি নাকি বাস্তবতা, বুঝতে পারছি না। আমি এখন থেকে ভাবলাম, আজ থেকে সারাদিন ঘুমাম, সারা রাত সজাগ থাকব, মানে ঘুমের ভান করে থাকব। আমি তাকে হাতে নাতে ধরতে চাই। সে কেন আমার ঘরে আসে, আমার কাছে কি চায়, এটা জানার জন্য আমার মনে একরকম হতাশা তৈরি হয়ে গেল। আমি আমার পরিবারের মানে মা বাবার সাথে বিষয়টা শেয়ারও করতে পারছি না। শেয়ার করব তখন যখন এই রহস্য আমি জানতে পারব। তো পরের দিন সকালে কলেজে গেলাম। তারপর সুমির সাথে আজ রাতের ঘটনা শেয়ার করলাম। সুমি রাগান্বিত হয়ে বলল, তুই কি বললি? সে সব স্বপ্ন বানাস, এগুলো শুনতে আর ভালো লাগে না। এগুলো সবই হয়, বাস্তবে হয় না। সুমি, তুমি যাই করো না কেন, তুই দেখে নিস আমি 3 দিনের ভিতরে তাকে হাতে নাতে ধরব। তুই ওয়ার্ক কর। তারপর কলেজ থেকে বাসায় ফিরে শুনতে পেলাম আমার ভাইয়া বাড়িতে আসছে, কারণ 4 দিনের ছুটি নিয়ে আসছে। আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে। আমি বাড়িতে প্রবেশ করতেই ভাইকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, ভাইয়া কেমন আছো? কিন্তু মনে মনে ভাইয়ের জন্য ঘৃণাও কাজ করে, কারণ ভাইয়া এখন মানুষকে মানুষ মনে করে না। যাকে তাকে ধরে মারধর শুরু করে দেয়, এটা তো আমি দূর থেকে দেখতে পেলাম। কিন্তু ভাইয়ের শরীরের এক ধরনের পারফিউমের গন্ধ পেলাম। আমার রুমে রাতে যে আসত তখনও এই পারফিউমের গন্ধ পেতাম। আমার যেন ভাইয়াকে সন্দেহ হতে লাগল। কিন্তু ভাইয়া আমার ঘরে কেন আসবে? আবারও মনকে প্রস্তুত করলাম, রাতে ঘুমাবো না, আমি ঘুমের ভান করে থাকব, দেখব কে আসে আমার রুমে আর কি চায়। ঠিক তার মতো আজও ঘুমের ভান করে শুয়ে রইলাম। রাত তখন প্রায় 2:00 বাজে। তখন আমার রুমের জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করল। আমি চোখ বুজে রইলাম।
তারপর ধীরে ধীরে ঘরের পাশে বসল। আমার গলায় 2 লাখ টাকার স্বর্ণ দিয়ে তৈরি হার। যখন লোকটি আমার স্বর্ণের হার ধরে চুরি করে নিতে চাইল, তখন আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু সাহস করে নড়াচড়া করলাম না। তখন লোকটি হাতটা টান দিলে আমি তার শার্টে ধরে ফেললাম। চোর, চোর! কিন্তু সে আমার মুখ চেপে ধরল। তারপর লোকটার মুখের দিকে তাকিয়ে দেখি সে আর কেউ না, সে আমার বড় ভাই অরুণ। ভাইয়া, তুই আমার রুমে আমার স্বর্ণ চুরি করতে এসেছিস? ভাইয়া, তুই কেমন ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে। তখন ভাইয়া বলল, আরে আমায় কিছু বলতে দিবি না? আমি ইচ্ছা করে চুরি করতে আসিনি। তুই তো জানিস না আমি চাকরি করে মাত্র 15,000 টাকা পাই, আর সেই টাকা তো আমার বাড়িতে পাঠাতে হয়, বাবাকে হিসাব দিতে হয়। আমি এক বড় বিপদে পড়ে স্বর্ণের হার চুরি করতে বাধ্য হলাম। কি বিপদ? দিয়া শোন ভাই, আমি একটা লোককে মেরে ফেলি, আর তাই আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। উপরওয়ালা রাহুল বলেছে যদি 1 মাসের মধ্যে 2 লক্ষ টাকা না দিতে পারো তাহলে চাকরি থাকবে না। কিন্তু এই কথা যদি বাবা শুনে, তাহলে বাবা স্ট্রোক করে মারা যাবে। আর তাই আমি কাউকে জানাইনি। আর তোকে বলে তুই বলে দিবি। আর তাই টাকা ম্যানেজ না করতে পেরে আমি আমার নিজের ঘরে চুরি করতে এলাম। বোন, এখন তুই চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দিতে পারিস। ভাইয়ের কথা শুনে আমি অবাক। তুমি আমার কাছে চাইলে আমি আমার স্বর্ণ বিক্রি করে টাকা দিতাম। চুরি করার কি দরকার ছিল? আরে পাগলি, আমি যদি তোকে বলতাম তুই আমাকে টাকা দিতিস, কিন্তু বাবা মা যখন লক্ষ্য করত তোর গলায় কোনো হার নেই, তখন কি বলতেন? আমি যদি নিতে পারতাম তাহলে তুই আর মা বাবা ভাবত এটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছি। তুমি এগুলো নিয়ে বিক্রি করে চাকরি বাঁচাও। ধন্যবাদ বোন, আমি তোকে এর চেয়ে দামি হার উপহার দিব। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।